সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি হাতিল আজকের সংবাদপত্রে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ মামুন রশিদ। মামুন ভাই, স্বাগত অনেকদিন পর। বাংলাদেশ আপনার সাথে আপনাকেও দেখে নতুন পরিস্থিতিতে আপনাকেও সাধুবাদ জানাই। অনেক ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে বিশ্বের প্রেরণা হবে বাংলাদেশ আর দুর্নীতি সাধনের সাধনা। আমাদের সময় ৭১-এর মূল্যবোধ নতুনভাবে দেখতে শিখিয়েছে জেএনজি। আশার আলো দেখছেন ব্যবসায়ীরা, পশ্চিমা বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা। মানবজমিন বন্দুকের গুলি উপেক্ষা করে তরুণরা বুক পেতে দাঁড়িয়েছিল। বাংলাদেশের অভ্যুত্থান প্রেরণা জুগিয়ে যাবে। জাতিসংঘের প্রফেসর ইউনূস, বাজার পরিস্থিতি অসহনীয়। যায় দিন গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সবার সমর্থন চাই। ২০টি বিঘ্নিত দিনে মমিনুলের লড়াই। কালবেলা বিএনপি রাজনীতিতে গুণগত পরিবর্তন চায়, নতুন বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতার আহ্বান। দেশ রূপান্তর, বাংলাদেশের অভ্যুত্থান বিশ্বের প্রেরণা, সেকেন্ড হোমের লোভেই অর্থ পাচার। প্রতিদিনের বাংলাদেশ, সংস্কার ও অবাধ নির্বাচনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। টাকার অভাবে ৮৬২৬ কোটির প্রকল্প থেকে জলাধারী বাদ। খবরের কাগজ, নতুন বাংলাদেশের সঙ্গে যুক্ত হন, নিয়োগ বাণিজ্য করেই টাকার কুমির দ্বারা মনসুর। আলোকিত বাংলাদেশ, নতুন বাংলাদেশ গঠনে ব্যবসায়ীর সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। দৈনিক বাংলা, তরুণরা প্রজ্ঞা, সাহস ও প্রত্যয় দেখিয়ে অভিভূত করেছে। নতুন যাত্রায় মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব চাইলেন ডক্টর ইউনূস। করত শক্তিশালী অর্থনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলে এই লক্ষ্য। উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা। টিভিএস স্যাটারডে, engage with new Bangladesh that aims to realize freedom, democracy, Yunus at UNGA. Financial Express, Yunus calls upon world leaders to deepen ties with new Bangladesh. প্রধান উপদেষ্টার বক্তৃতাই আজকে সবচেয়ে শিরোনাম। জাতিসংঘে ভাষণ দিয়েছেন, নানা দিক নতুন বাংলাদেশের কথা বলছে, বিনিয়োগ করতে বলেছেন, তরুণদের আত্মত্যাগ এইটাও বলেছেন। সব মিলে আপনি কিভাবে দেখছেন? না, আমি তো আজকে তো দিবসটি আসলে ইউনূসময়। আর আপনি জানেন, আপনার এবং আমার দুজনেরই সৌভাগ্য হয়েছিল অধ্যাপক ইউনূসের কংগ্রেশনাল গোল্ড মেডেল অনুষ্ঠানটি অংশগ্রহণ করা। এমনকি মেক্সিকোতে সোশ্যাল বিজনেস সামিটেও আমরা দুজনে একসাথে ছিলাম। তো এটা আমার একটা বিশেষ লক্ষ্য ছিল। আজকে আপনি যখন ডেকেছেন, যদিও গভীর রাত, আমরা অনেকদিন যাবতে আপনাকেও আমি দেখেছি। সেই ক্ষেত্রে আবার অধ্যাপক ইউনূসের কথায় চলে আসি। মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, এই সমস্ত প্রতিষ্ঠান কিংবা দেশগুলো অনেক দিন যাবতেই ডক্টর ইউনূসকে নিয়ে ব্যস্ত আছে। তার মাইক্রো ক্রেডিট, আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আনন্দিত, আজকে কিছুটা আপ্লুত যে অধ্যাপক ইউনূস ২০০৫ সালের গ্লোবাল মাইক্রো ক্রেডিট সামিট নিয়ে কথা বলেছেন, যেখানে আমি বিশেষ করে প্রতিষ্ঠানগতভাবে আমাদের প্রতিষ্ঠান সিটি ব্যাংক এনে ওতপ্রোতভাবে জড়িত ছিল। যেখানে সাতক্ষীরার নোয়াবেকি গ্রামের পদক্ষেপ এনজিওর একজন কর্মী, ঋণ গ্রহীতা শামীমা বেগম জাতিসংঘের প্রধান কার্যালয়ে গিয়ে জেনিফার লোপেজ এবং চেলসি ক্লিনটনের উপস্থিতিতে সেই অ্যাওয়ার্ড গ্রহণ করেছিলেন। সেটা সেই স্মৃতি আপ্লুত একটি আবেগ নিয়েই যে আমরা দেখেছি অধ্যাপক ইউনূস 4 দিনে যা কিছু করা সম্ভব ছিল একজন জাতীয় নেতার পক্ষে, একটা পরিবর্তনের কাণ্ডারির পক্ষে সব কিছু উনি করেছেন, ইনক্লুডিং এ মিটিং উইথ US বাংলাদেশ বিজনেস কাউন্সিল, ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান, আমাদের আগেরই সিটি ব্যাংকের আঞ্চলিক প্রধান ছিলেন হংকংয়ে, তার সাথে দেখা করেছেন অজয় বাঙ্গা এবং HSBCর প্রধান জাস্টিন ট্রুডো। অফকোর্স দি ওয়ে বাইডেন হ্যাজ এমব্রেসড হিম, ব্লিংকেন তো কিছু ব্যস্ততার মধ্যেও মধ্যপ্রাচ্যের ব্যাপারে ব্লিংকেন এক নাগারে কাজ করে যাচ্ছেন শান্তির প্রচেষ্টায়। সবচেয়ে ভালো লেগেছে আমার ওনার বক্তৃতাটি, সেই ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট থেকে শুরু করে রোহিঙ্গা, ফিলিস্তিন, তারপরে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কিভাবে অবসান হতে পারে এবং সাউথ যে আরও বেশি দাবি করতে পারে,
তারপরে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের সেনাবাহিনীর আরও উচ্চকিত ভূমিকা, রোহিঙ্গা সমস্যার সমাধান কল্পে আরাকান মানে বার্মিজদের উপরে চাপ সৃষ্টি করা, তারপরে রোহিঙ্গাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য বিশ্ব সমাজকে এগিয়ে আসা, বাংলাদেশে বিনিয়োগকে আকৃষ্ট করার চেষ্টা, তদুপরি আমাদের ছাত্রদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থায় আরও সাপোর্ট, এবং বিশেষভাবে প্রযুক্তির কথা বলেছেন উনি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলেছেন, জেনারেটিভ এআইয়ের কথা বলেছেন, এবং অটোনমাস এআইয়ের যে মন্দ দিকটি এটা সেটা নিয়ে সাবধান করে দিয়েছেন। সো ইট ইজ এ ব্ল্যান্ড অফ মানে এ গ্লোবাল লিডার অ্যান্ড এ লোকাল লিডার হু হ্যাজ ইমার্সড from the ashes of a great student-led revolution or desire and strong stance for change. So আমরা আশায় বুক বেঁধে আছি, অবশ্যই আমরা একটু অবশ্যই ভালো বাংলাদেশের চিন্তা করছি। আবার এটাও আপনি আমি জানি এখানে ইটস এ ভেরি ক্লোজলি হেল্ড সোসাইটি, এখানে এখনো দারিদ্র্য অত্যন্ত প্রকট, যেটার কারণে আমরা দুর্নীতি অনেক সময় দূর করতে পারছি না, সমাজে অনেক সময় বুঝে না বুঝে মানে দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে। সো এইগুলোর আলোকে আমরা দেখতে হবে সম্মিলিতভাবে আমরা কিভাবে ওনার যে উচ্চাসা উনি ব্যক্ত করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে, সেটা কিভাবে আমরা ইংরেজিতে যাকে বলে ওয়াক দ্য টক করতে পারি সকলকে সাথে নিয়ে, এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে মূল লক্ষ্য লিভিং নো ওয়ান বিহাইন্ড, এটা উনি আবার উচ্চকিতভাবে বলেছেন আজকে ওনার ভাষণে, মার্কিন যুক্তরাষ্ট্রের সকাল এবং আমাদের রাতের সেই ভাষণে। আমি পুরোটাই আমার শোনার সৌভাগ্য হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। এবার আসি দেশের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? দেশের পরিস্থিতি খুব একটা, দো ইট ইজ ভেরি আর্লি টু কমেন্ট, বাট খুব একটা পরিবর্তন কিংবা ভালোর দিকে যাচ্ছে বলে আমার মনে হয় না। কারণ একদিকে তো হচ্ছে আমাদের প্রবাসী আয় বেড়েছে অফিসিয়াল চ্যানেলে, বাট পাইটা তো এখনো অনেক বড়, প্রায় 50% পর্যন্ত আমরা যেতে পেরেছি 24-25 বিলিয়ন ডলারের রান রেটে, আর আমাদের তো পুরো পাইটা হচ্ছে প্রায় 45 বিলিয়ন ডলারের। এখনো বেশ কিছু হুন্ডি হচ্ছে বলে আমাদের ধারণা। আর এক্সপোর্টটা গার্মেন্টস বেল্টে, ইন্ডাস্ট্রিয়াল বেল্টে এক্সপোর্টটার, এটা গার্মেন্টস এক্সপোর্ট, টেক্সটাইল এক্সপোর্ট, ডিমড এক্সপোর্ট অ্যাজ ওয়েল এজ ফার্মা এক্সপোর্ট, ওইটা একটু থমকে দাঁড়িয়েছিল, এই যে আগুন দেওয়া শুরু হয়েছিল, এটা একটু কমেছে, এবং এটা আস্থাটা ফিরে এসে আমরা কিভাবে আবার রাইট ট্র্যাজেক্টরিতে যাব। ইতিমধ্যে আপনি দেখেছেন এশীয় উন্নয়ন ব্যাংক একটি পূর্বাভাস ব্যক্ত করেছে, সেটা কিন্তু খুব ভালো বলছে না। তারা তাদের প্রবৃদ্ধির যে আভাস দিয়েছে সেটা কমে যাবে বলে বলেছে 6.6+ থেকে 5.1%, এবং তারা সবচেয়ে বেশি যেটা আমাদের জন্য পরিধানযোগ্য মূল্যস্ফীতি, সেটা গ্রামের মানুষের জন্য, গরিব মানুষের জন্য, শহুরে দারিদ্র্যের জন্য যেটা প্রধান শত্রু হিসাবে আবির্ভূত হয়েছে গেল কয়েক বছর যাবৎ, সেটা কমার কোনো ইঙ্গিত দিতে পারেনি এশীয় উন্নয়ন ব্যাংক। একদিকে তারা সহায়তা করতে রাজি হয়েছে, বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, IMF, IFC, UNDP, ইউরোপিয়ান ইউনিয়ন, বিকজ অফ প্রফেসর ইউনুস লাইকিং। কিন্তু অন্যদিকে আমরা স্থানীয়ভাবে কিভাবে ব্যবসা বাণিজ্যকে চাঙ্গা করব, কিভাবে আমাদের প্রধান শত্রু দারিদ্র্যকে অ্যাটাক করব, আমাদের প্রধান শত্রু দুর্নীতিকে অ্যাটাক করব, কিভাবে কারণ বাজার কিংবা হোলসেল মার্কেট আর রিটেল মার্কেটের মধ্যে পার্থক্যটা কমিয়ে আনবো, কিভাবে চাঁদাবাজিটা কমাবো, কিংবা মূল্যস্ফীতিটাকে কমিয়ে যথাযোগ্যভাবে কিংবা যৌক্তিকভাবে কমিয়ে আনবো, সরবরাহ শৃঙ্খলকে আরও এফিসিয়েন্ট করে। সেই ক্ষেত্রে কিন্তু এশীয় উন্নয়ন ব্যাংকের পূর্বাভাস আমাদেরকে খুব একটা আশাবাদী হওয়ার সুযোগ দিচ্ছে। কিন্তু ওই যে শিল্প প্রতিষ্ঠানগুলো অনেকেই হয়তো দেশ ছাড়া, অনেকে আবার জেলে চলে গেছেন, কিন্তু প্রতিষ্ঠানগুলো তো যে অবস্থায় আছে, এটা থাকলে তো শ্রমিকের অসন্তুষ্ট আরো বাড়বে। জি, এটা তো অবশ্যই, এটা তো অনেকেই বলেছেন, আপনারা পত্র পত্রিকায়, সাংবাদিকরা বলেছেন, আমরাও বলার চেষ্টা করেছি, মাননীয় গভর্নর মহোদয় এবং মাননীয় অর্থ উপদেষ্টা নিজেরাও বলেছেন, খুব চেষ্টা করছেন, কিন্তু
এবং শেষমেশ প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যে শিল্পাঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে হবে, শিল্পাঞ্চল পুলিশ, এপিবিএন, এমনকি সামরিক বাহিনীর একটা যৌথ বাহিনীর কার্যক্রম শুরু হয়েছে, কিছুটা এসছে, কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু কলকারখানার মালিকরা চালানোতে দ্বিধান্বিত বোধ করছেন। আবার অনেকে বিদেশে পালিয়ে গেছেন, অনেকে জেলে আছেন, তারাও চিঠি দিয়েছেন ব্যাংকগুলোকে। ইটস এ ভেরি ট্রিকি সিচুয়েশন। সো আমি মনে করি যে যাদের বিচার হওয়ার তাদের তো বিচার হতেই হবে। বিকল্প কি করা যায়? অন্যান্য মানে সমান পরিমাণ পরিচিত দেশগুলোর মতো যেখানে অ্যান্টি কারাপশন ড্রাইভ হয়েছিল বিভিন্ন দেশে, ভারতে, তারপরে অ্যান্টি ডেলিকুয়েন্সি ড্রাইভ হয়েছিল ভারতে, ইন্দোনেশিয়ায়, ফিলিপাইনে, সেগুলোর আলোকে আমরা কিভাবে ব্যবসা বাণিজ্যটাকে একটু আলাদা করতে পারি কিনা, কিংবা তাদের জন্য কি ধরনের লিওয়ে ক্রিয়েট করা যায়, এটা একটু সিরিয়াসলি বোধহয় ভাবা দরকার। আমি অবশ্যই দাম দিচ্ছি যে মাত্র 40 দিন, 45 দিন, 50 দিনে ইট ইজ নট এনাফ ফর এ মিনিমাম পসিবল কনসলিডেশন। বাট আমাদের ভুললে চলবে না আমাদের রপ্তানি খাত, আমাদের বৈদেশিক মুদ্রার তারল্য বৃদ্ধি, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা। শুধুমাত্র তো ওইখানে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে উনি খুব সুন্দর বক্তব্য রেখেছেন প্রধান উপদেষ্টা, কিন্তু বিনিয়োগ তো আপনি জানেন অন্য ডাইনামিক্সে চলে। সেখানে স্থানীয়ভাবে শ্রমিকের অ্যাভেলেবিলিটি, পুঁজির অ্যাভেলেবিলিটি, ব্যাংকিং সেক্টরের এফিসিয়েন্সি, তারপরে হচ্ছে ডলারের অ্যাভেলেবিলিটি, তারপরে হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস, এগুলো অনেক কিছুর উপর নির্ভর করে। শ্রমিক অসন্তোষ মানে একটা বিরূপ বার্তা পাঠিয়ে দিয়েছে অলরেডি। এবং আপনি জানেন মানে কিছুটা হলেও বাংলাদেশকে রিপ্লেস করা এত ইজি না টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসে, বাট বেশ কিছুটা কিন্তু অর্ডার আমরা দেখেছি ফিনান্সিয়াল টাইমস অফ লন্ডনে, তারপরে ওয়াল স্ট্রিট জার্নালে, এমনকি বিজিএম এর প্রধানও বলেছেন যে মানে 20 থেকে 30% অর্ডার অ্যাটলিস্ট একটা সিজনের জন্য চলে গিয়েছে ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়াতে। কিন্তু এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটা ডিরেকশন তো লাগবে। আপনি যেটা বলছেন 2 মাসের মধ্যে এটা সম্ভব না, এটা ঠিক, আমি একমত আপনার সঙ্গে, কিন্তু একটা ডিরেকশন তো দিতে হবে যে আপনি কিভাবে চলবে এগুলো। এটা তো একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। আমার মনে হয় অনেক উপদেষ্টারা ওনারা ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ জীবনযাপনে বিশ্বাস করেন, কিংবা তাদের 3-4-5 জনের তো অতীত ইতিহাস খুবই ভালো। তো সুতরাং তারা অতীতেও এই ধরনের টার্বুলেন্ট সিচুয়েশনে কাজ করেছেন বিভিন্ন পর্যায়ে, কিন্তু তাদের কাছ থেকে ডিরেক্টলি ইনডাইরেক্টলি যা শুনছি তারা নিজেরাও খুব ঝেড়ে কাশতে পারছেন না। একটা যে ব্যালেন্স করতে হচ্ছে, ইয়াং যারা প্রচুর কষ্ট করেছে, জীবন দিয়েছে, তাদের ডিজায়ার, এখন তারা অনেক কিছু বুঝে চায়, অনেক কিছু আবেগে চায়, অনেক কিছু না বুঝে চাচ্ছে। তারপর হচ্ছে সমাজের যে একটা এক্সট্রা অর্ডিনারি ডিপ্রাইভড ক্লাসের যে একটা এক্সট্রা অর্ডিনারি ডিমান্ড ক্রিয়েট হয়েছে, আর ভালো লোকগুলোর জীবনাচরণ যে তাদেরকে কাজ করার জন্য একটা অভিধা দিচ্ছে, এগুলোর মধ্যে একটা মাল্টিপল চ্যালেঞ্জ দেখা দিচ্ছে। তো এই চ্যালেঞ্জগুলোকে, কনফ্লিক্টিং ইন্টারেস্টগুলোকে কীভাবে সম্মিলিতভাবে অ্যাড্রেস করবে, সেই ধরনের একটা ম্যাচুরিটি এখনও এসেছে বলে আমার মনে হচ্ছে না। হয়তো এসে যাবে, আমরা আশা করছি। এক্ষেত্রে এখন কি ওনারা শক্ত হবেন কিনা, যাদের যাদের শক্ত হওয়ার কথা সেই সমস্ত সচিব মহোদয়দের 1-2 জনের সাথে কথা হয়েছে, ওনারা তাকিয়ে আছেন উপদেষ্টা মণ্ডলের দিকে, উপদেষ্টা মণ্ডলীরা তাকিয়ে আছেন আবার ইয়াং উপদেষ্টা যারা এই বিপ্লবীদেরকে, গণঅভ্যুত্থানকারীদেরকে রিপ্রেজেন্ট করছে, তারা কি বলে। আবার কিছুটা একটা মিডিয়া ট্রায়াল, মব জাস্টিস তাদেরকে কিছুটা বিচলিত করছে। মিডিয়া ট্রায়াল মানে আপনি আমাকে ভুল বুঝবেন না, বিশেষ করে সোশ্যাল মিডিয়া ট্রায়ালটা কিছু করতে গেলেই যেরকম একটা মানে হতচকিত হয়ে যাচ্ছেন ওনারা, যে ধরনের একটা মানে অত্যন্ত কঠিন, কঠোর, নিন্দনীয় সমালোচনার সম্মুখীন হচ্ছেন। সো তারা দে ক্যানট অ্যাক্ট অ্যাজ পার দেয়ার ন্যাচারাল স্পিডে আর কি।
না, এটা শুধু কি সোশ্যাল মিডিয়াতে, এটা তো অন্য সব মিডিয়াতে তো একই প্রভাব লক্ষ্য করা যায়। একটা তো হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এখন আপনি দেখেছেন একটা সামরিক বাহিনীর তরুণ অফিসার মারা গিয়েছে, বিভিন্ন মিডিয়াতেই বলছে আনপ্ল্যান এই যৌথ বাহিনীর ইয়েটা আর একটু প্ল্যান হতে পারত। তো আমি তো যুদ্ধ বিশেষজ্ঞ নই কিংবা সামরিক বিশেষজ্ঞ নই, তারপরে এগুলা যেহেতু আমাদের এই বাচ্চা একটা বাচ্চা ছেলে মারা গিয়েছে, সামরিক বাহিনী কর্মকর্তা, সো এগুলা, তারপরে পুলিশ ঠিকভাবে কাজ এখনও যোগ দিচ্ছে না, অনেক পুলিশ কর্মকর্তা পালিয়ে আছেন, তারপরে বিভিন্ন গ্রামগঞ্জ মফস্বল থেকে ঢাকায় পুলিশ আনতে হয়েছে, ট্রাফিক আনতে হয়েছে, তাদের শিখতে সময় লাগছে। তারপরে আরেকটা জিনিস শুনলাম, যেহেতু আমার পুলিশের প্রযুক্তায়ন নিয়ে অনেক কাজ করার সুযোগ হয়েছে, সেখানে শুনলাম যে নতুন যারা সিনিয়র এসছেন তারা যেহেতু অনেক দিন জমা হয়েছিলেন পুলিশের ভাষায়, তাদের প্রযুক্তিগত জ্ঞানের বিস্তৃতি সেই পর্যায়ের হয়ে ওঠেনি। সুতরাং দে আর নট টেকনোলজি ফিট অর টেকনোলজি ফোকাসড ইয়েট। সো এগুলোর বিভিন্ন কারণে ট্রাফিক সিস্টেম ম্যানেজমেন্ট, রোড ট্রাফিক ম্যানেজমেন্ট, এগুলাতে এখনও একটা সেটেলমেন্ট হয় নাই শিল্পাঞ্চলের মতো। সো আমাদের তো এখন আশা করা ছাড়া আর কি পথ আছে? আমাদের তো এখন ইউনূস সাহেবের নিয়ে আলোচনা করতে গেলে এখন তো এটা তার প্রতি অন্যায় হবে, বিশেষ করে আপনার আমার মতো লোক। আমাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হচ্ছে এই ব্যাপারে। জি প্লিজ। কিন্তু ব্যাংকিং সেক্টরটা কি অবস্থায় আছে? ব্যাংকিং সেক্টরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, বাট আমরা মাননীয় গভর্নর এবং কিছুটা অর্থ উপদেষ্টা, মাননীয় গভর্নর যেহেতু IMF-এ কাজ করেছেন এবং আমরা সবাই জানি, অন্তত আমি জানি যে IMF ইজ মাচ মোর ডিপ ডাইভিং দেন এনি আদার ব্রেটন উডস অর্গানাইজেশন। উনি খুব চেষ্টা করছেন, ওনার কিছুটা শারীরিক চ্যালেঞ্জ নিয়ে হলেও প্রচণ্ড কাজ করছেন, বাট অনেকগুলো এক্সপেরিমেন্ট ভুল প্রমাণ হচ্ছে, সাথে সাথে উনি ভুল থেকে শিখছেন। সো এটা আমার মনে হয় কিছুটা সময় দিলে ওদের কিছুটা কন্ট্রোল আনতে পারবেন। বাট আমাদের যে মেজর ইস্যুগুলো, যে আমাদের ঋণ খেলাপি বৃহৎ পরিমাণ, তারপরে ব্যাংকিং ক্ষেত্রে তারল্যের অভাব, আর সবচেয়ে বড় হচ্ছে এই মন্দ ঋণ আবার পাচার হয়ে বিদেশে চলে গেছে। সো স্টোলেন অ্যাসেট রিকভারি, কর্পোরেট লোন রিকভারি, রিস্ট্রাকচারিং, এমনকি সরকারেরও বড়োইং এত বেড়ে গিয়েছে, $103 বিলিয়ন মতো হয়ে গেছে, আরও বাড়তে পারে নিকট ভবিষ্যতে। সো সামগ্রিকভাবে কিভাবে ঋণ পরিশোধ করব আমরা, সবরিন ঋণ বা সরকারের ঋণ, রাষ্ট্রের ঋণ, তারপরে লোন রিস্ট্রাকচারিং করে কিভাবে তারল্য বাড়াবো, আর থার্ড হচ্ছে পাচারকৃত অর্থ কিভাবে ফেরত আনবো, আর ফোর্থ হচ্ছে সামগ্রিকভাবে ব্যাংকিং সিস্টেমে কিভাবে ন্যূনতম সুশাসন নিশ্চিত করব, আর ফিফথ হচ্ছে দুর্বল ব্যাংকগুলোকে কিভাবে নিজের পায়ে দাঁড়াতে সহায়তা করব, আর সিক্সথ হচ্ছে নতুনভাবে আবার কর্মযোগ্য সৃষ্টি করে আবার তরুণ উদ্যোক্তা, ভালো উদ্যোক্তা, সৎ উদ্যোক্তা, এসএমই উদ্যোক্তাদেরকে আবার কিভাবে আমরা অর্থায়নে এগিয়ে যাব, মাইক্রো ক্রেডিটকে আরও কিভাবে সঞ্জীবিত করব এনজিওদের মাধ্যমে, মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনের মাধ্যমে, সেই চ্যালেঞ্জগুলো তো রয়েছেই। বাট আমরা যেভাবে মাননীয় গভর্নর শুরু করেছেন যুদ্ধটা, আমরা মনে করছি যে একটা লেভেলে বোধহয় উনি এসে যাবেন। এগেন আমরা আশাবাদী হওয়া ছাড়া তো আমাদের পথ নেই। বিগত সরকার, পতিত সরকার যেই জায়গায় নিয়ে গিয়েছিল, এটা চরম জঞ্জাল জমা হয়েছে। ব্যাংকগুলোর ক্যাপিটাল নেই, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্যাপিটাল নেই। আপনি জানেন ফার্মার্স ব্যাংকে সহায়তা করার জন্য কীভাবে রাষ্ট্রীয় ব্যাংকে জোর করে টাকা দিতে হয়েছে, তারা নিজেরাই চলে না, তাদের টাকা নিয়ে ফার্মার্স ব্যাংকের পুনরুদ্ধারে কাজে লাগিয়েছে। সো এই জঞ্জাল সব কিছু যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে চাপিয়ে দিব, সেইটারও তো আমাদের সুযোগ নেই মতি ভাই। জি প্লিজ। যেটা বলছিলাম যে আপনি তো দীর্ঘদিন ব্যাংকিং সেক্টরে কাজ করেছেন, আপনার অভিজ্ঞতা, বাংলাদেশের যে অর্থনীতির সাইজ বা অর্থনীতির যে অবস্থা, এত ব্যাংক থাকা কি প্রয়োজন বলে মনে করেন? অবশ্যই না, এবং মাননীয় গভর্নর নিজেও আগে বলেছেন এই পজিশনে জয়েন করার আগে, এবং ইদানিংকালে একবার বলেছেন
যে এত ব্যাংক থাকা উচিত না, ব্যাংকের মার্জার হওয়া উচিত, বাট ওইটাও তো কলঙ্কিত হয়ে গেছিল, কলুষিত হয়ে গেছিল যেভাবে ওরা মার্চ করতে চেয়েছিল রাজনৈতিক বিবেচনায়। সো একটু সময় বোধহয় আমাদের দিতেই হবে। আর ইতিমধ্যে ওনারা অধ্যাপক ইউনূস, মাননীয় গভর্নর, অর্থ উপদেষ্টা, ব্রিটিশ যুক্তরাজ্য, বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, আইএফসি, অপরাপর অনেক বড় বড় আর্থিক প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করতে চাচ্ছেন এই 3টি উদ্যোগের সাথে, যে লার্জ লোন রিস্ট্রাকচারিং, সবরিন লোন রিস্ট্রাকচারিং এবং স্টোলেন অ্যাসেট রিকভারিতে। তো সেই ক্ষেত্রে একটু সময় দিতে হবে। বিশ্ব ব্যাংকের টাকা তো হঠাৎ করে এসে যায় না, এডিবির টাকা হঠাৎ করে এসে যায় না। মিশন আসবে, পর্যালোচনা করবে, তারা বাজেটারি অ্যালোকেশন দিবে। বাজেটারি অ্যালোকেশন ইজ অলসো কন্ডিশন আপন ফিনান্সিয়াল সেক্টর রিফর্ম। এই অগ্রগতিটা একটা সুখকর অগ্রগতি এবং ফিনান্সিয়াল সেক্টর রিফর্ম করতেই হবে। এছাড়া তো রয়েছেই, আপনি জানেন যে আমাদের একটা সবার গোড়ায় গলদ হচ্ছে আমাদের একটা, এই যে 15 বছর আমরা একটা ন্যূনতম অ্যাকসেপ্টেবল নির্বাচন করতে পারলাম না। সো প্রতি 5 বছর পর পর যাতে আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারি। দ্বিতীয় হচ্ছে দুর্নীতির করাল গ্রাস থেকে যাতে গরিব মানুষদেরকে রক্ষা করতে পারি, সৎ উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তাদেরকে, নারী উদ্যোক্তাদের রক্ষা করতে পারি, সেটা তো এই চ্যালেঞ্জগুলো তো রয়ে গেছে। এবং এই চ্যালেঞ্জগুলো তো একটা মধ্যমেয়াদী এমনকি দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জও। এই ধরনের রাজনৈতিক বাস্তবতায়, সামাজিক বাস্তবতায় এটি একটু কঠিন চ্যালেঞ্জও বটে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।